নমস্কার, নেতা নয় জনতায় আপনাদের স্বাগত। আমি ইরন। আজ রয়েছি হাওড়া লোকসভা কেন্দ্রে। হাওড়া লোকসভা কেন্দ্রের সাকরাইল বিধানসভা। এই অঞ্চলে রামজনতা কি বলছেন, তাদের হিসেব কতটা তৈরি, তারা কি ভাবছেন ভোটের আগে, জানতে চাইব নেতা নয় জনতা। ইতিহাস বলছে বামেদের এই হাওড়া লোকসভায় আধিক্য এক সময় ছিল। এই সাকরাইলে একসময় পদ্মনীতি দল তিনি জয়লাভ করতেন। তবে পরবর্তী সময়ে বামেদের ভরা সংসারেও এই লোকসভা কেন্দ্রে প্রিয়রঞ্জন দাসমুন্সী 1996 সালে জয়লাভ করেন। পরবর্তী সময় থেকে তৃণমূলের আধিক্যই সবচেয়ে বেশি দেখা গেছে। শেষবার সাংসদ হিসেবে প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি জয়লাভ করেছিলেন। হাওড়া এমন একটা শহর, একদিকে কলকাতা, অন্যদিকে হাওড়া। প্রায় 500 বছর পুরনো এই শহরের প্রচুর ইতিহাস রয়েছে, একাধিক স্থাপত্য রয়েছে কলকারখানা। সবগুলো কীরকম আছে, আমজনতা কি বলছেন, কাজ হয়েছে 5 বছরে, এমপিকে দেখেছেন? আসুন একটু কথা বলি আমজনতার সঙ্গে। সাকরাইলে আন্দুল আর আন্দুল রাজবাড়ির সামনে কিছু আমজনতাকে পেয়েছি। আকাশ মেঘলা, তবে ভোটের ময়দানে খেলা তো শুরু হয়ে গেছে। তাই মেঘলা আকাশেও বৃষ্টিকে দজ করে নেতা নয় জনতা আমজনতার দুয়ারে। দাদা, ভোট এসে গেছে। হাওড়া লোকসভা কেন্দ্রের একটা ইতিহাস আছে। হাওড়া লোকসভা কেন্দ্র ইতিহাস বলছে ভরা বামেদের সময় এখানে প্রিয়রঞ্জন দাসমুন্সী কংগ্রেসের টিকিটে এমপি হয়েছে 1996। সাম্প্রতিক সময়ে প্রসূন ব্যানার্জি এমপি। বিগত 5 বছরে এমপিকে দেখেছেন কাজ করতে বা তাকে আসতে, তার ফান্ডের টাকা খরচ হয়েছে? হ্যাঁ, অবশ্যই আমাদের এখানে প্রচুর কাজ হয়েছে। মানে কোনো পার্টির হয়ে বলছি না, কিন্তু সব দিক দিয়ে হাওড়া আগের থেকে অনেক এগিয়েছে। হাওড়া কোনো দিক দিয়ে এখন পেছনে নেই, কারণ রাস্তাঘাট সবই হয়েছে এমপি ফান্ডের টাকা। আমরা শুনেছি, আমরা তো আর পার্টি করি না কেউ এখানে, আমরা এখানে শুনেছি যে এমপি ফান্ডের টাকা এটা হচ্ছে, বা অনেক জায়গায় লেখা থাকে যে এমপি ফান্ডের টাকা এই জিনিসটা হচ্ছে। আমরা দেখে আমরা সেটাকে বুঝেছি যে না, ভালো কাজ হচ্ছে। পশ্চিমবাংলায় যেরকম দিদি কাজ করছে, যে উন্নয়ন আছে, আমরা কোনো আর দিক দেখব না। শুধু আমরা দিদির দিক দিয়ে, যেই প্রার্থী হোক, যেই যাই হোক, আমরা দিদিকে দেখে আমরা ভোটটা দেবো। দিদির এখানে স্বাস্থ্যসাথী থেকে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, যত পথশ্রী, সব কিছু যা কিছু তো দিদিই তো দিচ্ছে। মোদি যে গ্যারান্টি দিয়েছেন, আচ্ছে দিনের কথা বলেছিলেন, তিনি যা কাজ করেছেন সেগুলো বেশিরভাগ করে ফেলেছেন, হ্যাঁ, এবং আরো করবেন। লোকের ঘরে ঘরে 15 লাখ টাকা করে ঢুকে গেছে, সেটাও দেখতে পেয়েছি। অনেক প্রতিশ্রুতি দিয়েছে, অনেক কাজ করেওছে। মোদি যে বলছেন গ্যারান্টি দিয়েছেন এবং গ্যারান্টি ফুলফিলও হয়েছে, আচ্ছে দিন বলেছিলেন ওভারঅল। এবং এই দেখুন, গঙ্গার নিচ থেকে মেট্রো চালু হয়ে গেল প্রথমবার দেশে। দেখুন, মেট্রোগুলো সাধারণ মানুষের কাজে লাগে না। মেট্রো সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা কমপ্লেক্সে, ফ্যাক্টরিতে 280 টাকা 300 টাকা রোগে কাজ করে, তাদের কাছে মেট্রোটা এফেক্ট না। তাদের কাছে এলাকা, তারা সার্বিকভাবে কিছু পাক কেন্দ্রীয় সরকারের প্রকল্পের, সেটাই তারা আশাবাদী। হাওড়া ময়দান থেকে হাওড়া যেতে যেখানে বাসে 35 মিনিট সময় লাগতো, 35-40 কোথাও আরও বেশি, মানে জ্যাম হওয়ার কথা ছেড়েই দিলাম, জ্যাম তো সবসময়, সেই ক্ষেত্রে 6 মিনিট লাগছে মেট্রোয় যেতে, 6 বা 7 মিনিট। আমি নিজে মেট্রো এখনও উঠিনি, তাদের কথার বেসিসে বলছি, কিন্তু 6 বা 7 মিনিটে, মানে টাইম তো একটা বড় ফ্যাক্টর আমাদের জীবনে। তো সেই টাইম ফ্যাক্টরটা অবশ্যই কাজ করছে। এখানে 6-7 মিনিটে আসছে মানে আমাদের জীবন থেকে ওই 20-25 মিনিট সেভ হচ্ছে। ভারতের শেফিল্ড, হাওড়া, শেফিল্ডের হাল কিরকম দেখেন? হাওড়া শহর দেখুন, চিরকালই একটা ভালো শহর। এবার সেই শহরে কারখানা, যেগুলো কেন্দ্র সরকারের কারখানাগুলো ছিল, সেইগুলো কেন্দ্র সরকারের কারখানাগুলো সব বন্ধ করে দিয়েছে। বাকি দিদির প্রচেষ্টায় আমাদের আলমপুর, ধুলোগড়, রানিহাটির প্রচুর ফ্যাক্টরি হয়েছে। সেই ফ্যাক্টরিতে প্রচুর লোক চাকরি করছে। মানে গরিবরা অনেক খেটে খেয়ে তারা রোজগার করে সংসার চালাচ্ছে। কিন্তু কেন্দ্র সরকার কিন্তু একবারও চিন্তা করলো না যে ন্যাশনাল জুট মিল, যেখানে 24,000 লোক কাজ করতো, সেই কারখানাটা বন্ধ করে দিল, তাদের কোনো হেরফের হলো না। বিগত
বছরগুলোতে যেখানে হাওড়াতে আগে শেফিল্ড বলা হতো, এখনও বলা হয়, কিন্তু কিছু আইটি সেক্টর আছে যেগুলো আগে ছিল না হাওড়াতে, রিসেন্ট সেগুলো তৈরি হয়েছে। ফুডের ওপর 5 ধরনের আইটি সেক্টর তৈরি হয়েছে। তার উপর অঙ্কুরাটিতে আমরা জেমস অ্যান্ড জুয়েলারি সেক্টর পাই। এই যে হাবগুলো যে তৈরি হচ্ছে, এইগুলোর ওপর অবশ্যই একটা লোকাল রিজিওনাল ইম্প্যাক্ট অবশ্যই পড়ছে। হাওড়া ইংল্যান্ডের শেফিল্ড বলা হতো, সেই কলকারখানার হাল বেহাল নাকি আবার পুনরায় একটু জেগে উঠছে? হয়তো কোথাও কোথাও একটু জেগে উঠছে। বেহাল অবশ্যই, মানে বেহাল আপনি যে প্রশ্নটা করেছেন সেক্ষেত্রেই বোঝা যাচ্ছে। যদি বেহাল না হতো তাহলে কি প্রথমেই এই প্রশ্নটা উঠতো যে বেহাল কি না? যখন প্রশ্নটা উঠেছে নিশ্চয়ই বেহাল। আমি আপনাকে বলছি, আপ টু ক্যারি রোড থেকে যদি আপনারা ধুলাগড় অব্দি যান, বেশি দূর যেতে হবে না, ওখানে লোকে দেখলেই বুঝতে পারবে কত কারখানা আছে ওখানে। আমি কেন বুঝতে পারি না যে সবাই বলে যে কারখানা নেই হাওড়াতে, কেন নেই বলে আমি এটা বুঝি না। ওখানে গেলেই বুঝতে পারবেন যে ওখানে কারখানা আছে কি। দাদা, ভোট এসে গেছে, ভোট দেবেন। প্রথমে জিজ্ঞেস করি, এখানকার যে এমপি প্রসূন ব্যানার্জি, বিখ্যাত ফুটবলার, তাকে দেখেছেন 5 বছরে এলাকায় ঘুরতে বা তার প্রকল্পের কাজ হয়েছে? হ্যাঁ, অনেকবার দেখেছি ওনাকে, এবং উনি সব রকম কাজই করে। যখন যে কাজ নিয়ে আমরা যাই তখন সেই সমস্ত কাজ করে দেওয়ার চেষ্টা করেন। দুর্নীতির অভিযোগ এফেক্ট আছে? এটার সেইভাবে এফেক্ট করবে বলে আমার মনে হয় না, কারণ চাকরির যে ইস্যুটাকে নিয়ে যে মানুষটা এসেছিলেন, যে মানুষটা সবাইকে আশা দেখিয়েছিলেন অনেককে, যে আমি হয়তো করিয়ে দেবো, আসুন আপনারা, আমি করিয়ে দেবো, সেই অভিজিৎবাবুই তো নিজেই চলে গেলেন বিজেপিতে। লোক তো বুঝেই গেল যে তিনি কি করতে এসেছিলেন অলরেডি। আর চাকরির ব্যাপারটা আছে তো আমরা দেখছি দিদি অনেক চেষ্টা করছেন করা। সেই হিসেবে আমাদের অল ওভার হাওড়া এমপি আমাদের তো ভরপুর কাজ দিতে পারে না, তার কারণ হচ্ছে তার এরিয়া অনেক বড়। আমরা সারা ভারতবর্ষের সমস্ত স্টেটের দিকে যদি তাকিয়ে দেখি, সেদিক থেকে দেখতে পাবো যে পশ্চিমবাংলা ভারতবর্ষে 1 নম্বরে আছে উন্নয়নের দিকে। দিদির উন্নয়ন না মোদির গ্যারান্টি, নাকি বামেরা হাওড়ায় আবার পুরনো জমি ফিরে পাবে? ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা হয়ে গেছে বামেদের তরফ থেকে। সব্যসাচী চ্যাটার্জি, তিনি রয়েছেন আইনজীবী, পরিচিত মুখ, এবং পাশাপাশি কিন্তু রয়েছেন প্রসূন ব্যানার্জি তৃণমূলের পক্ষে, এবং রতিন চক্রবর্তী অতীতে হাওড়ার মেয়র ছিলেন তৃণমূলের, পরবর্তী সময় বিজেপিতে দাঁড়িয়ে বিজেপিতে এসে শিবপুরে মনোজ তিওয়ারির কাছে হারলো, তাকেও আবার বিজেপি প্রার্থী করেছে। কি হবে? আমাদের সঙ্গে কিছু ইয়ং জেনারেশন রয়েছে যারা হয় আগে ভোট দিয়েছে বা প্রথম ভোট দেবে। ছাত্র সমাজ বা যুব সমাজের প্রতিনিধি হিসেবে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে আর কি। তাদের মধ্যে প্রথমটা হচ্ছে শিক্ষা। অবশ্যই শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান, যেটা ছাত্র সমাজ সর্বপ্রথম দেখবে, এবং সেটা শুধু পশ্চিমবঙ্গে বলে না, সারা ভারতবর্ষে এবং প্রত্যেক প্রভিন্সে, আমাদের মানে ভারতবর্ষের যতগুলো স্টেট রয়েছে, আমার মনে হয় প্রত্যেকটা জায়গারই যারা ছাত্র সমাজ বা যুব সমাজ, তারা কিন্তু এই বিষয়গুলোর ওপরই ভোট দেবে অন্তত এবারে। ইয়ং জেনারেশন ভোট দিয়েছো আগে? লোকসভা ভোট আগে দিয়েছো না প্রথম লোকসভা ভোটার? একটা তো আলাদা আবেগ কাজ করবে, একটা তো অন্যরকম, একটা কি বলবো, আমি বলবো যেটা উত্তেজনা কাজ করবে। কি মনে হচ্ছে হাওড়ার বাসিন্দা ভোট দিতে গিয়ে ইভিএম এর যে কোনো বোতাম টেপার আগে কি ভাববে? দেখুন, ইভিএম এর বোতামটা ভাবার আগে আমরা ইয়ং জেনারেশন, আমাদের কি উন্নতি হচ্ছে সেটার কথা মাথায় রেখে আমরা ইভিএম এর বোতামটা আগে টিপব। আমাদের যেমন কন্যাশ্রী, আমার ইয়ং জেনারেশন, আমরা কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, রূপশ্রী, যেটা বিয়ের জন্য এতগুলো টাকা দিচ্ছে, এমন কিছু মানুষ আছে তাদের ওই টাকাটা অনেক দরকার, ওটা অনেক কাজে লাগে। মোদি গ্যারান্টির কথা নিশ্চয়ই শোনা হয়, কি মনে হয় এটার কোনো বাস্তবতা আছে? কতটা এফেক্ট আছে? মোদির নিজে গ্যারেন্টি, মানুষকে কোনো শুধু কথা বলে। মোদির গ্যারেন্টিতে আমার বিশেষ করে কোনো মতামত নেই, উনি ওনার গ্যারেন্টিতে থাকুক। আমরা নয়, আমাদের কি উন্নতি হয়েছে এই কথা ভেবে আমরা ভোটটা দেবো এবারে। যে চাকরিতে দুর্নীতির অভিযোগ, তার প্রভাব আছে ভোটে? স্টুডেন্ট হিসেবে মনে হয় যে চাকরি না পেয়ে যারা বসে আছে, অনশন করছেন, প্রভাব আছে? হ্যাঁ, অবশ্যই একটা ইম্প্যাক্ট তো অবশ্যই পড়বে, কারণ যতই হোক জনসাধারণ সব কিছু দেখবে, নিজের পেট আগে দেখবে, তারপর তো অন্য কিছু। হাওড়া লোকসভা কেন্দ্রে খেলা কিরকম হবে সময় বলবে। উন্নয়ন হয়েছে বেশিরভাগ মানুষই বলছেন, অনেকে বলছেন আরো উন্নয়ন প্রয়োজন, কাজ এখনো বাকি আছে। তবে শেষ হাসি কে হাসে সে তো সময় বলবে। তবে নেতা নয় জনতা শুনে অন্তত নেতারা বুঝতে পেরেছেন ভোট বাক্সে রায় কোন দিকে যেতে চলেছে।